আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে এসআইআর আওতায় বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ প্রকাশিত হবে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন আজ আরেক দফায় জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবেন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্য জুড়ে জোর কদমে চলছে প্রচার ও কর্মী সভা। স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণী শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর আওতায় বিচারাধীন বা অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ বিকেলে প্রকাশিত হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল সাংবাদিকদের বলেন, নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এমন ব্যক্তিদের নাম এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে। I don't know exactly. I'll have to find out. हाँ कल के बोलोगे। हाँ सेकंड विकेल दिखे ना কোনো ইনস্ট্রাকশন নেই, ইনস্ট্রাকশন তো সেমই আছে, সেমই ইনস্ট্রাকশন কি আছে, ইনস্ট্রাকশন তো সব ইনস্ট্রাকশন অল স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনস, নো নিউ ইনস্ট্রাকশন ক্যান কাম ইন, দে আর অল স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, এভরিবডি হ্যাজ টু ফলো দ্য ইনস্ট্রাকশন। গত শুক্রবার পর্যন্ত প্রায় 27,23,000 বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তি হয়েছে। এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। বর্তমানে দিনে গড়ে প্রায় 2 লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। প্রথম তালিকা প্রকাশের পরেই অনলাইন অফলাইন দুভাবেই আপিলের সুযোগ থাকবে। ইসিআই নেট অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করতে হলে জেলা শাসক বা মহকুমা শাসকের দপ্তরে তা জানাতে হবে। এদিকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যেই রাজ্য সরকারের তরফে জেলা শাসকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। জমায়েত নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 23টি জেলার জন্য প্রাক্তন বিচারপতিদের নিয়ে 19টি অ্যাপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অতিরিক্ত তালিকায় বাদ পড়ছেন এমন ব্যক্তিরা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন করতে পারবেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন আজ আরেক দফায় সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল 4টায় এই বৈঠক হওয়ার কথা। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, পবন কুমার শর্মা ছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকবেন। পর্যালোচনা বৈঠকের পর সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নিয়ে একটি ট্রেনিং সেশন শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গঠিত জয়েন্ট ডেভেলপমেন্ট কমিটি গতকাল বৈঠকে বসে। শিপিং কর্পোরেশন ভবনে আয়োজিত ওই বৈঠকে আগামী দিনে রাজ্যে আসতে চলা 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কোন জেলায় কিভাবে মোতায়েন করা হবে তা নিয়ে আলোচনা হয়। বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি কড়াভাবে প্রয়োগ করছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী রাজ্য জুড়ে বেআইনি রাজনৈতিক প্রচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে ইতোমধ্যেই 3,58,986টি পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখন সরানো হয়েছে। উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে এই অভিযান সবথেকে বেশি হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া নজর রাখছে কমিশন। এখনো পর্যন্ত 67টি অবৈধ অস্ত্র, 96টি কার্তুজ এবং 337টি বোমা উদ্ধার হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের আস্থা অর্জনে চলেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের টহলদারি। শিলিগুড়িতে ভোট পরিচালনার জন্য এখনো পর্যন্ত 5 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজা সহ শীর্ষ পুলিশ কর্তারা গতকাল সাংবাদিক বৈঠক করে একথা জানান। উত্তর দিনাজপুরেও বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার এস কুলদীপ সুরেশ গতকাল জেলার বিভিন্ন থানায় গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। এদিকে গতরাতে কোচবিহারে অসম বাংলা সীমান্তে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে পুলিশ নগদ 1,14,000 টাকা উদ্ধার করেছে। কলকাতার পার্শ্ববর্তী জেলা হাওড়া পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল। হাওড়াকে কলকাতার যমজ শহর বলা হয়। রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় হাওড়ায় ভোট হবে আগামী 29 এপ্রিল। এক নজরে দেখে নেওয়া যাক হাওড়ার ভোট চিত্র। রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় হাওড়ায় ভোট হবে আগামী 29 এপ্রিল। হাওড়া জেলায় 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে উলুবেড়িয়া উত্তর ও সাঁকরাইল কেন্দ্র দুটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। বিবেচনাধীন ছাড়া
এই মুহূর্তে মোট ভোটারের সংখ্যা 33,90,070 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 17,32,898 জন, মহিলা ভোটারের সংখ্যা 16,57,054 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 78 জন। মোট পোলিং স্টেশনের সংখ্যা 4,395টি। হাওড়ার 16টি বিধানসভার অন্যতম বালি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সঞ্জয় সিং, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৈলাস মিশ্র এবং অপরপক্ষে সিপিআইএম দলের প্রার্থী হয়েছেন শঙ্কর মৈত্র। শিবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন রুদ্রনীল ঘোষ, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ডাক্তার জগন্নাথ ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়ছেন ডাক্তার রানা চ্যাটার্জি। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী প্রফেসর গৌতম রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন উমেশ রায় এবং তৃণমূল কংগ্রেসের গৌতম চৌধুরী। উদয়নারায়ণপুর কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী হয়েছেন ষষ্ঠী মাঝি, বিজেপির প্রার্থী প্রভাকর পণ্ডিত ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সমীর কুমার পাঁজা। আমতা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী জসিমউদ্দিন মল্লিক, বিজেপির প্রার্থী অমিত সামন্ত ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুকান্ত পাল। হাওড়া জেলায় পুলিশ কমিশনারেট এলাকায় এখনও পর্যন্ত 10 কোম্পানি ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশ এলাকায় 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ও হাওড়া সিটি পুলিশের অন্তর্গত বিভিন্ন এলাকাগুলিতে রুটমার্চ চলছে। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা পুলিশের সাথে যৌথভাবে এই রুটমার্চে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা নেমে পড়েছেন প্রচারের ময়দানে। দেওয়াল লিখনের পাশাপাশি চলছে বুথ স্তরের কর্মী সভা, প্রার্থীদের জনসংযোগ, বাড়ি বাড়ি প্রচার ও ভোটকে ঘিরে ভোটদাতাদের মধ্যেও রয়েছে উৎসাহ। সব মিলিয়ে আসন্ন বিধানসভা ঘিরে হাওড়া সরগরম। সর্বাণী শর্মা, আকাশবাণী সংবাদ, হাওড়া। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বাংলার ক্ষেত মজুর ভাই বোনেদের অবদানের স্বীকৃতি দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা মাটি মানুষের সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। যে সকল ক্ষেত মজুরের নিজস্ব কোনো কৃষিজমি নেই, তারা এখন রবি ও খরিফ শস্যের মরশুমে 2টি কিস্তিতে 2,000 টাকা করে বছরে 4,000 টাকার আর্থিক সহায়তা পাবেন। স্বনির্ভর ক্ষেত মজুর, স্বনির্ভর বাংলা। নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হতে রাজ্য জুড়ে জোর কদমে চলছে প্রচারাভিযান ও কর্মী সভা। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি গতকাল চেতলার অহিন্দ্র মঞ্চে দলের কাউন্সিলর ও নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করেন। আজ থেকেই 5 দিনের টানা প্রচার কর্মসূচি শুরু করছেন তিনি। খড়গপুর আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বিভিন্ন ওয়ার্ডে প্রচারে অংশ নেবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রচারে যোগ দেন। যাদবপুর আসনে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিজয়গড় সংলগ্ন এলাকাগুলিতে নির্বাচনী প্রচার সারেন। উত্তরপাড়া আসনের প্রার্থী মীনাক্ষী মুখার্জি নিজের নিজের এলাকায় প্রচারে অংশ নেন। বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের উপর আক্রমণ হচ্ছে অভিযোগ তুলে বিজেপি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। বরানগরের ঘটনার প্রতিবাদে বিজেপি গত সন্ধ্যায় সেখানে প্রতিবাদ মিছিল করে। অন্যদিকে দলের পক্ষ থেকে অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে, চলবে 23 মে পর্যন্ত। জেলার আঞ্চলিক দপ্তরগুলিতে বিভিন্ন বিষয়ে নবম দশম শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাই করে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। অন্যদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল থেকে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং পর্ব শুরু হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে আজ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 6 বছর পর এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী ভবনে শিক্ষার্থীদের ডিগ্রি ও শংসাপত্র প্রদান করবেন আচার্য রাজ্যপাল RN রবি। ISL ফুটবলে ইস্টবেঙ্গল আজ মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর এর আওতায় বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ প্রকাশিত হবে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে কমিশন আজ আরেক দফায় জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে গতকাল সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় কর্পোরেট আইন সংশোধনী বিল 2026 পেশ করবেন। রাজ্যসভায় পেশ হবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সাধারণ প্রশাসন বিল 2026। অসম, কেরালা ও পুদুচেরিতে আসন্ন বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ বিকেলে প্রকাশিত হবে। আমেরিকা যদি তাদের বৈদ্যুতিক ক্ষেত্রের উপর হামলা চালায় তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে। মুম্বাইয়ে গত সন্ধ্যায় ইন্ডিয়ান ওপেনে মহিলাদের স্কোয়াশের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন অনাহত সিং, পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন অভয় সিং। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির এক বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। শ্রী মোদী বলেন, সংঘাতের চিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এর ফলে সমস্ত বিশ্বই ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। সরকারি প্রতিটি ক্ষেত্রকে সমন্বয়ের ভিত্তিতে কাজের মাধ্যমে নাগরিকদের অসুবিধা ন্যূনতম করার প্রতি তিনি নজর দিতে বলেছেন। অত্যাবশ্যক পণ্যের কালোবাজারি এবং মজুতদারি রুখতে রাজ্য সরকারগুলির সঙ্গে সুসমন্বয়ের কথাও বলেন তিনি। এ বিষয়ে নজরদারি চালাতে তিনি মন্ত্রী ও সচিবদের গোষ্ঠী তৈরির নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজের কথাও বলেছেন। বৈঠক চলাকালীন ক্যাবিনেট সচিব ড টিভি সোমনাথন বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরেন। কৃষি, সার, খাদ্য নিরাপত্তা, পেট্রোলিয়াম, জ্বালানি, এমএসএমই, রপ্তানিকারক, জাহাজ চলাচল, বাণিজ্য, যোগান শৃঙ্খল সহ বিভিন্ন ক্ষেত্রগুলিকে এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং তা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। অত্যাবশ্যক পণ্যের যোগান স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে চালু রাখার বিষয়ে বৈঠকে কথাবার্তা হয়েছে। অদূর ভবিষ্যতে কেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস, পেট্রোকেমিক্যালস এবং অন্যান্য শিল্পের ক্ষেত্রে নতুন আমদানি ও রপ্তানি ক্ষেত্র খোঁজার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল, রাসায়নিক ও সার মন্ত্রী জেপি নাড্ডা, অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী কে রামমোহন নাইডু, শক্তিমন্ত্রী মনোহর লাল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন। সরকার পুনরায় বলেছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই। তেল শোধনাগারগুলি পূর্ণ শক্তিতে কাজ চালিয়ে যাচ্ছে এবং পেট্রোল ও ডিজেলে পর্যাপ্ত মজুদ ভাণ্ডার রয়েছে। কেন্দ্রীয় পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, বাড়িতে ব্যবহারের উপযুক্ত রান্নার গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। এছাড়া জ্বালানি সংকটের আশঙ্কায় আতঙ্কিত হয়ে গ্যাস বুকিংয়ের পরিমাণ অনেকটাই কমেছে। মন্ত্রক আরও জানিয়েছে, রাজ্যগুলিকে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ আরও বাড়ানো হয়েছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়াও দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রান্নার গ্যাসের মজুতদারি ও কালোবাজারি রুখতে অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক সামুদ্রিক বাণিজ্য অব্যাহত রাখতে নজরদারি চালাচ্ছে। গত 24 ঘণ্টায় 547 জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফেরানো হয়েছে। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজ পশ্চিম এশিয়া থেকে মোট 30টি উড়ান পরিচালনা করবে, যদিও বেশ কয়েকটি রুটের মধ্যেই এই পরিষেবা সীমিত থাকবে। উল্লেখ্য, ভারত ও সৌদি আরবের জেড্ডা থেকে উভয় বিমান সংস্থাই মোট 10টি বিমান পরিচালনা করবে। এছাড়া এয়ার ইন্ডিয়া দিল্লি এবং মুম্বাই থেকে একটি করে এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বেঙ্গালুরু, কোঝিকোড় এবং বেঙ্গালুরু থেকে এই বিমান পরিষেবা চালাবে। জেড্ডা ছাড়াও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মাস্কাট থেকে 4টি নির্ধারিত বিমান চালাবে এবং বেঙ্গালুরু ও কোঝিকোড় থেকে রিয়াদ পর্যন্ত 4টি নির্ধারিত বিমান তারা চালাবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের গন্তব্যগুলির মধ্যে দুবাই, আবুধাবি এবং শারজাতে অ্যাডহক পরিষেবা চালু থাকবে বলেও জানা গেছে। এয়ার ইন্ডিয়া দিল্লি এবং দুবাইয়ের মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দিল্লি ও মুম্বাইয়ের সঙ্গে আবুধাবি এবং বেঙ্গালুরুর সঙ্গে শারজার সংযোগকারী বিমানও পরিচালনা করবে। উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং অন্যান্য অঞ্চল থেকে এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতে থাকবে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় কর্পোরেট আইন সংশোধনী বিল 2026 পেশ করবেন। এই বিলটির মাধ্যমে সীমিত দায়বদ্ধ অংশীদারিত্ব আইন 2008 এবং কোম্পানি আইন 2013-তে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও আজ সংসদের কার্যসূচিতে অর্থ বিল 2026ও বিবেচনা ও অনুমোদনের জন্য তালিকাভুক্ত হয়েছে। পাশাপাশি রাজ্যসভায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সাধারণ প্রশাসন বিল 2026 পেশ করবেন বলেও নির্ধারিত রয়েছে।
হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর গ্রুপ এ পদে সাধারণ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও অন্য আধিকারিকদের নিয়োগ ও চাকরির শর্তাবলী সংক্রান্ত সাধারণ নিয়মাবলীকে নিয়ন্ত্রণ করা এবং এই বাহিনী সম্পর্কিত অন্য নিয়মাবলী নির্ধারণ করা এই বিলটির লক্ষ্য। এছাড়া সদনের কার্যসূচিতে বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর উদ্দেশ্যে বিনিয়োগ নম্বর 2 বিল 2026ও তালিকাভুক্ত করা হয়েছে। অসম, কেরালা এবং পুডুচেরির বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের দিন আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফায় আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ। মঙ্গলবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। 26 মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিকে কংগ্রেস অসম বিধানসভা নির্বাচনের জন্য গতকাল 7 জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। বিজেপিও কেরালা বিধানসভার জন্য আরও একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তামিলনাড়ুতে আগামী 23 এপ্রিল এক দফা এবং পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা 4 মে। পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় বিচারাধীন থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ বিকেলে প্রকাশিত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল সাংবাদিকদের বলেন, যাদের নথি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর থেকে প্রতি শুক্রবার করে ধারাবাহিকভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে কমিশন সূত্রের খবর। বর্তমানে দিনে গড়ে প্রায় 2 লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 23টি জেলার জন্য প্রাক্তন বিচারপতিদের নিয়ে 19টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এদিকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যেই রাজ্য সরকারের তরফে জেলা শাসকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। চলতি মাসের 25 তারিখ পর্যন্ত চলবে এই অধিবেশন। দিল্লির 8ম বিধানসভার 4র্থ অধিবেশনের 2য় পর্বের প্রস্তুতি খতিয়ে দেখছেন দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আমেরিকা যদি তাদের বৈদ্যুতিক ক্ষেত্রের ওপর হামলা চালায় তাহলে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, হরমুজ প্রণালী ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে যতক্ষণ না ইরানের পাওয়ার প্ল্যান্টগুলি আবার নতুন করে তৈরি হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 48 ঘণ্টার মধ্যে এই প্রণালী না খুললে আমেরিকা ইরানের সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার হুমকি দেওয়ার পরই IRGCর পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়। ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বেকার কালিবাফও সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তেহরানের পরিকাঠামোকে লক্ষ্য করা হয় তাহলে প্রধান সমস্ত অঞ্চলগুলির সব সুবিধা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। ইরানি সেনা আধিকারিকরাও জানিয়েছেন তারা উপসাগরে আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত জ্বালানি, প্রযুক্তি এবং জল পরিকাঠামো ধ্বংস করে দেবে। বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান বন্ধ করে দিয়েছে। ফলে সংকীর্ণ এই প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কারবাহী জাহাজে যাতায়াত স্তব্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম মাত্রা ছাড়িয়েছে। বিশ্ববাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহু ইরানের মোকাবিলায় তাদের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন। তেল আভিভে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে যে তারা বিশ্বের কাছে এক বিপদ হিসেবে উঠে আসছে। মুম্বাইয়ে গত সন্ধ্যায় ইন্ডিয়ান ওপেনে মহিলাদের স্কোয়াশের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছেন অনাহাত সিং, পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন অভয় সিং। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে অনাহাত দ্বিতীয় বাছাই মিশরের হানা মোহতাজকে 3-1 হারিয়ে খেতাব ধরে রাখেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে গতকাল সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় কর্পোরেট আইন সংশোধনী বিল 2026 পেশ করবেন। রাজ্যসভায় পেশ হবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সাধারণ প্রশাসন বিল 2026। অসম, কেরালা ও পুদুচেরিতে আসন্ন বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। খবর পড়া শেষ হলো।